আপকি আদালতে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার বিরুদ্ধে অভিযোগ হলো যে উনি পূর্ববর্তী সরকারের ভালো কাজগুলো সব বন্ধ করে দিচ্ছেন। এখন কেজরিওয়ালজির একটা বড় অভিযোগ, যেমন রিসেন্টলি উনি বলেছেন যে আমরা তো যমুনা পরিষ্কার করেছি, যমুনার অবস্থা খারাপ হয়েছে। আগে অ্যামোনিয়ার ফেনা যেটা ৩-৪ দিন ধরে দেখা যেত, এখন সেই বিষ প্রতিদিন দেখা যাচ্ছে। এ কেমন সরকার চালাচ্ছেন রেখাজি? একটা সরকার যারা বেশ ভালো মেয়াদ পেয়েছিল, 10 বছর পুরো মেয়াদ পেয়েছিল, এমনকি প্রায় 12 বছর সময় পেয়েছিল। আপনি তো প্রথম দিন থেকেই এসে বলেছিলেন যমুনাকে পরিষ্কার করে দেবেন। তারপর 5 বছর পরে আপনি কি বললেন? না না, আমি এখনো এটা করিনি, শুধু আমাকে আরো একবার সুযোগ দিন, আমি করে দেব। তারপর আপনি পরের বার আসলেন, বললেন না এটা করতে পারিনি, বাদ পড়ে গেছে, কিন্তু পরের বার অবশ্যই করে দেব। একটা সরকার আর একটা সরকার মাত্র 4 মাসের মধ্যে ক্ষমতায় এসে পুরো সমস্যাটা কি, সমাধানটাই বা কি, কি করা দরকার, সেই সব কিছু বুঝে আমি 2 মিনিট সময় নিয়ে আপনাদের সবাইকে ব্যাখ্যা করতে চাই। যমুনা, যা যমুনোত্রী থেকে শুরু হয় প্রয়াগরাজে শেষ হয়, প্রায় 1400 কিলোমিটার জুড়ে যমুনার স্ট্রেচ। এর মধ্যে 48 কিলোমিটার দিল্লির মধ্যে দিয়ে গেছে। আজ যমুনা যেখানে দিল্লির মধ্যে দিয়ে যায় সেখানে কোনো পরিষ্কার জল নেই। যে জল আসে তা পান করার জন্য আমরা আটকে রাখি। নদীতে তাহলে কি যায়? যে 200টা নালা দিল্লি জুড়ে রয়েছে, আমরা দেখি বড় বড় নালা, নজফগড় নালা, সাদরা নালা, তারা সবই যমুনাতে গিয়ে মেশে, আটকে গেছে, আবর্জনা ভরা, কাপড় ভর্তি, ময়লা, পলি সবই যমুনাতে গিয়ে পড়ে। তখনও সেই সরকার কাজ করেনি। আমরা ক্ষমতায় আসার পর ভাবলাম যমুনা কিভাবে পরিষ্কার হবে, তো মাথায় এলো যে প্রথমেই নালাগুলো ট্যাপ করতে হবে। আমরা নালাগুলো বন্ধ করে সেগুলো পরিষ্কার করে তাদের বিওডি লেভেল ঠিক করি, তারপর তাদের যমুনাতে ছাড়ি। আমরা যখন খোঁজ করলাম 38টা এসটিপি প্ল্যান ছিল, তার মধ্যে 22টা ডিপিসিসি গাইডলাইন স্ট্যান্ডার্ড পূরণ করেনি, তাই সেগুলো চলতোই না। প্রতিদিন প্রায় 3800 এমএলডি, মেট্রিক এমএলডি পলি নালা থেকে বেরিয়ে আসে। এমনকি প্রসেস 1200 লিটারও হয় না, এর সবটাই নদীতে চলে যায়। আজ সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে সমস্ত নালার ট্যাপিংয়ের পরিকল্পনা করে। তাদের ওপর যে পুরনো এসটিপিগুলো ছিল সেগুলো আপডেট করে আপগ্রেড করার কাজ শুরু করা হয়। তারপর নতুন ডিসেন্ট্রালাইজড এসটিপি, কারণ আপনি যদি নালাগুলো পরিষ্কার না করেন, তার জল শোধন না করেন, ততক্ষণ পর্যন্ত আপনি যমুনাকে পরিষ্কার করতে পারবেন না। আজ দিল্লিতে এত ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে, তার জন্য বর্জ্য পদার্থ বের হয়, সেখানে কোনো ট্যাপিং নেই। কেউ তার জন্য উন্নত মানের এসটিপি বানায়নি যাতে বর্জ্য পদার্থ শোধন করা যায়। এতে এত কেমিক্যাল মিশে থাকে, নদীতে পড়লেই ফেনা তৈরি হয়। আমরা সবগুলো ট্যাপ করার জন্য কাজ করছি। আজ আমরা হরিয়ানার দিক থেকে ফ্যাক্টরির যে বর্জ্য পদার্থ আসে সেটা ট্যাপ করার জন্য আমরা হরিয়ানার সঙ্গে কথা বলেছি। সম্পূর্ণভাবে যমুনাতে পড়া 1 লিটার জলও একেবারে পরিশুদ্ধ হয়ে যাতে মেশে তার পুরো কর্ম পরিকল্পনা তৈরি করেছে এবং 9000 কোটি টাকার বাজেট রেখেছি, আর ধারাবাহিকভাবে স্টেপ বাই স্টেপ কাজ করা হচ্ছে। বুঝতেই পাচ্ছেন এটা একদিনের কাজ নয়। যখন সাংবাদিকরা আমাকে জিজ্ঞাসা করেন যে এটা কাজটা কবে হবে, আমি মিথ্যে বলি না। আমি জানি কাজটা কঠিন, কিন্তু আমি বললাম না, আমাদের কাজ করার যে ধরন, সেখানে যে এক্সপার্টকে ইনভলভ করা দরকার, যে টেকনোলজিস ব্যবহার করা দরকার, তার সমস্ত কাজ এই 4 মাসের মধ্যে আমরা এক মুহূর্ত কাজ করেছি, 1 মিনিটও আমরা নষ্ট করিনি। আর সময়ের সঙ্গে সঙ্গে সেই সমস্ত কিছু ঠিক হোক, সব কাজ যেন ভালোভাবে সম্পন্ন হয়। আর আমাদের 1700 কলোনি, যেখানে দিল্লিতে আনঅথরাইজ কলোনি রয়েছে, যেখানে একেবারেই সিওয়ার লাইন নেই, সেই সমস্ত জায়গায় আমরা সিওয়ার লাইন স্থাপনের কাজ শুরু করেছি। যেসব বস্তি কোনো সিওয়ার লাইন ছাড়াই চলছে, সেখানকার সিওয়ার সরাসরি নালাতে যায়। সেই নালা জানেন কোথায় যায়? যমুনাতে যায়। এগুলো ঠিক করার জন্য কোথাও সিওয়ার লাইন স্থাপন, কোথায় পাইপলাইন স্থাপন, এই সমস্ত কাজ সরকার করেছে। আর সেখানে যত সলিড ওয়েস্ট থাকে, যমুনাতে যত আবর্জনা পড়ে থাকে, সেই সব অপসারণ করা। এর ই ফ্লো এর জন্য আমরা হরিয়ানার সঙ্গে কথা বলেছি, ইউপির সাথে কথা বলেছি, যাতে যমুনাতে ই ফ্লো বৃদ্ধি পায়। সরকার প্রতিটি ফ্রন্টে লড়াই করছে। আর আমি অতিরঞ্জিত করছি না, মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে জনগণ সকলেই যমুনা পরিষ্কার করার বিষয়ে উদ্বিগ্ন। আমাদের উদ্বেগ এর চেয়ে অনেক গুণ বেশি, এবং আমরা সততার সাথে এটা নিয়ে কাজ করছি। আর আস্তে আস্তে দিল্লি পরিষ্কার স্বচ্ছ যমুনা দেখতে শুরু করবে, এটা আমি আশ্বস্ত করছি। কিন্তু আপনার মনে আছে হয়তো কেজরিওয়ালজি বলেছিলেন যমুনা পরিষ্কার করলে কিন্তু ভোট পাওয়া যায় না। সেটা তো তারা এখন জেনে গেছে।
তাদের বিশ্বাস তো ইলেকশনের সঙ্গে সঙ্গে বদলে যায়। যখনই ইলেকশন আসে তারা সেই অনুযায়ী কাজ করে। আমরা সেই মানুষ নই। যদি আমাদের বিশ্বাস মা যমুনার সঙ্গে যুক্ত থাকে তবে তা যুক্ত থাকবেই, ইলেকশন হোক না হোক, ভোট পাই না পাই। যদি আমাদের সকল ভারতীয়র ইচ্ছে থাকে যে দিল্লিতে মা যমুনা তার পরিষ্কার আকারে প্রবাহিত হবে, তাহলে তা পূরণ করা আমার কর্তব্য। তাদের আরেকটা অভিযোগ হলো যে আপনি মহল্লা ক্লিনিকগুলো বন্ধ করে দিয়েছেন। আদিশি বলছেন যে সেখানে চিকিৎসা, ওষুধ, টেস্ট সব ফ্রিতে পাওয়া যেত। দেখুন, এটা আপনি দিল্লির জনগণকে জিজ্ঞাসা করুন। ভণ্ডামি আর জাকজমকের ওই সরকার ওটাকে প্রোপাগান্ডা করার উপায় জানতো, ওটা বেচার উপায় জানতো। তারা পাবলিসিটি কিভাবে পেতে হয়। আমি আপনাকে বললাম না, কাজ এইটুকু হতো, কিন্তু পাবলিসিটি এত এত। মহল্লা ক্লিনিক কি ছিল? ড্রেনের ওপর রাস্তার ধারে একটা পোর্টা কেবিন বসিয়ে দিয়েছিল। সেখানে এমন একজন ডাক্তারকে রাখা হয়েছিল যাকে বলা হয়েছিল যে তিনি প্রতি রোগীর জন্য 40 টাকা পাবেন। তাহলে আপনি বলুন, ডাক্তার কি রোগী চিকিৎসা করবেন নাকি তিনি রোগীকে লাইনে দাঁড় করাবেন? তারপর এতে দুর্নীতি রয়েছে। একটা কেলেঙ্কারি হয়েছিল যে আমি একদিনে 500 জন রোগীর চিকিৎসা করেছি, আমাকে সেই অনুযায়ী বেতন দেওয়া উচিত। না ছিল ওষুধ, না হতো ভ্যাকসিনেশন। ওটার আরোগ্য মন্দিরের সঙ্গে কি কম্প্যারিজন হবে? আরোগ্য মন্দির আপনার ফুল ফ্লেজ প্রাইমারি হসপিটাল, একটা ডিসপেন্সারি যার মধ্যে মেডিকেল স্টাফ, প্যারামেডিক্যাল স্টাফ, নার্সিং স্টাফ সবাই থাকেন। আপনি সেখানে ওষুধ পাবেন, আপনি সেখানে টিকা পাবেন, আপনি সেখানে চিকিৎসা পাবেন, আপনি সেখানে প্রাথমিক চিকিৎসা পাবেন, এমনকি সেখানে টেস্টিংয়েরও সম্পূর্ণ ব্যবস্থা রয়েছে। সবকিছু পরিবার পরিকল্পনার সাথে সম্পর্কিত সবকিছু সেখানে জনসাধারণের জন্য পরিবেশনা দেওয়া হয়। তো আপনি প্রাইমারি সেক্টর হেলথ কেয়ার আরোগ্য মন্দির থেকে পাচ্ছেন। আর এখানে এত সুবিধা আছে যে আমরা দিল্লিতে 1100 থেকে বেশি আরোগ্য মন্দির নির্মাণের যে কাজ শুরু করেছি, যার মধ্যে আমরা এখন পর্যন্ত দিল্লিতে প্রায় 100টা আরোগ্য মন্দির তৈরি করে ফেলেছি। এটা দিল্লি জনগণের জন্য কেন্দ্রীয় সরকারের দেওয়া এমন একটা আশীর্বাদ যা থেকে আপনি অনেক অনেক স্বস্তি পাবেন। মহল্লা ক্লিনিক তো একটা ফ্রড ছিল। দিল্লির জনগণের চোখে একেবারে ধুলো দিয়ে তাদের অর্থের অপব্যবহার করা, আর সেখানে ফেসিলিটি বলে কিছুই ছিল না। আজ যেখানে আরোগ্য মন্দির খোলা হয়েছে, মানুষ খুশি হয়েছেন। ওনারা মনে করেন যে আজ তাদের সত্যিকারের হেলথ ফেসিলিটি দেওয়া হয়েছে। আপনি গিয়ে কখনো সুপারভাইজ করেছেন যে আপনি যে আরোগ্য মন্দিরটি খুলেছেন সেটা ঠিকঠাক কাজ করছে কিনা? আমার কাজই হলো এইটা, দিল্লি জনগণের প্রতিনিধি হওয়া। 24x7 কখনো তাদের মুখ্যমন্ত্রীকে আরোগ্য মন্দিরে দেখতে পাবেন, কখনো স্কুলে, কখনো নালার ধারে দাঁড়িয়ে থাকতে দেখবেন। তো আমরা জনগণের জন্য যে কাজের পরিকল্পনা করেছি সেটা ঠিকভাবে ইমপ্লিমেন্ট হয়েছে কিনা আমরা প্রতিনিয়ত চেক করি, আমি, আমার মন্ত্রীরা আর আমার বিধায়করাও। ওদের একটা দাবি হলো মনীষ সিসোদিয়াজি, যিনি একজন নিষ্ঠাবান সৎ মানুষ ছিলেন, উনি দেশে একটা খুব ভালো এডুকেশন পলিসি মডেল তৈরি করেছিলেন। তিনি দিল্লির স্কুলগুলোর অবস্থা উন্নত করেছিলেন, আর এতটাই উন্নত করেছিলেন যে নিউ ইয়র্ক টাইমসে সেটা নিয়ে আলোচনা হয়। যে এডুকেশন মডেলের কথা উনি বলতেন, এই এডুকেশন মডেল গোটা বিশ্বে দিল্লির এডুকেশন মডেল। আমি আপনাকে বলবো, দিল্লি সরকারের টোটাল স্কুল 16 লক্ষ স্টুডেন্টস রয়েছে, 799টা স্কুল আছে। সেই 799টার মধ্যে মাত্র 273টা পাকা ভবন রয়েছে, বাকিরা এখনো আধা সমাপ্ত ভবন বা টিনের ঘরে স্কুল চালায়। এইরকমই দিল্লির এডুকেশন মডেল, যাকে ওই শিক্ষিত সরকার বলতো যে আমাদের এডুকেশন মডেল বিশ্বের মধ্যে সেরা। এখন দেখুন তারা সেখানেও কত বড় কেলেঙ্কারি করেছে, এমনকি বাথরুমকেও ক্লাসরুম ডিক্লেয়ার করেছেন, আর প্রত্যেকটা ক্লাসরুমের জন্য 40 লক্ষ টাকা, 50 লক্ষ টাকা একটা ক্লাসরুমে। এত কোটি টাকা ব্যয় করেছে। এই কারণেই তো সিএজি রিপোর্ট এসেছে, এই কারণেই আজ তাদের সমস্ত লোক জেলে ঢুকে গেছে। এত বড় দুর্নীতি হয়তো দিল্লির ইতিহাসে কোনো সরকার করেনি। কিন্তু আমেরিকাতে তো প্রশংসা হচ্ছিল। হ্যাঁ, একদম ঠিক বলছেন। শিক্ষিত সরকার তো এই ম্যানেজমেন্টই জানতো কোথায় কি লুকোতে হবে, কি দেখাতে হবে, কিভাবে দেখাতে হবে, আর কি লুকোতে হবে, সব জানতো। তাই ওদের মডেল তো আমরা ফলো করতে পারবো না। আমরা কেবল দিল্লির জন্য সেটাই করতে পারি যেটা দিল্লির জন্য ভালো হবে। দিল্লি স্কুলগুলোর জন্য আপনার কি মডেল রয়েছে? আমার এটাই বিশ্বাস যে দিল্লির গভর্নমেন্ট স্কুলগুলোকে আমাদের এত ভালো করে তুলতে হবে যে আজ পেরেন্টস নিজেদের সন্তানদের
বেসরকারি স্কুলের লাইনে দাঁড়িয়ে ভর্তির জন্য অনুরোধ করার পরিবর্তে দিল্লির সেই সরকারি স্কুলে পড়ানোর আগ্রহ দেখাবেন যেখানে তারা সর্বোত্তম এডুকেশন পাবেন, আপডেটেড ক্যারিকুলাম পাবেন, আর ন্যাশনাল ইন্টারন্যাশনাল লেভেলে যেখানে বাচ্চারা কম্পিট করতে পারবেন সেই রকম প্রস্তুতি থাকবে, স্মার্ট ক্লাসরুমও হবে, সেখানে তাদের লাইব্রেরি, তাদের ল্যাব, সব কিছু তারা এমন পাবে যা প্রাইভেট স্কুলের শিশুরা পায়। তবেই আমরা আমাদের সন্তানদের এমনভাবে প্রস্তুত করতে পারবো যা বিশ্বজুড়ে কিন্তু স্বীকৃতি ওরা তো পাবে। বলছে এটাই আপনি আমাদের প্রাইভেট একমাত্র স্কুলগুলোকে লক্ষ্য। সাপোর্ট করছেন, ওরা ইচ্ছে মতো ফি বাড়ানোর সুযোগ পেয়ে যাচ্ছে। রজতজি, দিল্লিতে যে শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে এই প্রাইভেট স্কুলগুলোতে, এগুলো দিল্লি স্কুল অ্যাক্ট 1973 দ্বারা পরিচালিত হয়। আর ওই অ্যাক্ট সম্পর্কে জানা সত্ত্বেও পূর্ববর্তী কোনো সরকার কখনো এটা চেঞ্জ করার কথা ভাবেননি। আজও দিল্লির প্রাইভেট স্কুলগুলোকে তাদের ফিজের ব্যাপারে, তাদের ফিজ বৃদ্ধি আটকানো যায় বা তাদের ইচ্ছামতো ফিজ বৃদ্ধি না হয় এমন কোনো উপায়ই ছিল না, কোনো আইন ছিল না, কোনো ইমপ্লিকেশন ছিল না। প্রথমবার কোনো সরকার এসেছে যার মধ্যে সাহস হয়েছে, তারা এমন একটা অ্যাক্ট আনে যাতে বলা হয় প্রাইভেট স্কুল ইচ্ছামতো ফিজ বৃদ্ধি করতে পারবে না। যদি কোনো প্রসিডিওর থাকে তবে তা কি হওয়া উচিত, পেরেন্টসদের কিভাবে ইনভলভ করা উচিত, টিচারদের কিভাবে ইনভলভ করা উচিত। প্রথমবার একটা আইন তৈরি করা হয়েছে দিল্লির প্রাইভেট স্কুলের ফিজ রেগুলারাইজড করার জন্য, যা পূর্ববর্তী সরকারগুলো কখনো করেনি। প্রথমবার স্কুলগুলোকে একটা বেড়ির মধ্যে বাঁধা হয়েছে। আজ সেই লোকগুলো কাঁদছে যে আপনি আমাদের স্কুলগুলোতে এত কঠোর নিয়ম করে দিয়েছেন যে আমরা আমাদের ইচ্ছে মতো ফিস বাড়াতে পারছি না। পূর্ববর্তী সরকার কখনো এটা করেনি, শুধুই নাটক করেছে। ওরা কি এমন কোনো আইন করেছে আপনারাই বলুন না যেখানে তারা দিল্লির জনগণের স্বার্থের জন্য কিছু করেছে? না, তারা কিছুই করেনি। আপনার কাছে এটাই প্রশ্ন যে যখন দিল্লিতে বৃষ্টি হবে মিন্টো ব্রিজ কি আবার ডুবে যাবে, বাসগুলো কি আবার ডুবে যাবে? তোমার উদ্বেগ একদম ন্যায্য বাবু। দিল্লিতে বৃষ্টি হলেই আমাদের মিন্টো ব্রিজ ডুবে যায়। খবরের কাগজের প্রথম পাতায় সেই ছবিটা আমরা ছোটবেলা থেকেই দেখছি যে এটা মিন্টো ব্রিজ, আর সেখানে 70-80% অব্দি বাস ডুবে গেছে। আর আমি বলতে চাই এই 4 মাসে আমি কমপক্ষে 5-6 বার মিন্টো ব্রিজে গেছি যাতে এবার মিন্টো ব্রিজ না ডুবে যায়। প্রথমবার গেছি, ওখানকার সমস্যা বুঝেছি, একটা পাম্প বসিয়ে দিয়েছি। ঈশ্বরও মাঝে মধ্যে ট্রায়াল বৃষ্টি দিয়েছেন। আর যখন ট্রায়াল হলো দেখা গেল যে এটা তো কাজ করছে না, তো ওনারা বললেন এটা অটোমেটিক লাগিয়ে দেওয়া হোক। তো অটোমেটিকও পরবর্তী বৃষ্টিতে ডুবে গেল। তারপর আমি বললাম চলুন এক কাজ করা যাক, 3 টাইমের জন্য পাম্প অপারেটর রেখে দেওয়া যাক। তারপর পাইপ ফেটে গেল, তারপর সেই পাইপ মেরামত করা হলো এবং তারপর থেকে আরও 3 বার বৃষ্টি হয়েছে, মিন্টো ব্রিজ ডুবে যায়নি। তো আমি বিশ্বাস করি যে যখন জনপ্রতিনিধিরা এত সিনসিয়ার হন আর কোনো সমস্যার পেছনে লেগে থাকেন তো সমাধান বেরিয়ে আসবেই, আর দিল্লিও সমাধান পাবে। আরো একটা প্রশ্ন আমরা নিতে পারি? ম্যাডাম, দিল্লির ব্যবসায়ীরা মনে করেন যে সরকার তাদের সাপোর্ট করে না, তারা অবহেলিত বোধ করেন। দিল্লির যত ইন্ডাস্ট্রিয়াল এলাকা রয়েছে তার অবস্থা খারাপ, এইরকম কতদিন চলবে? দিল্লিতে মাল্টিপল এজেন্সি সিস্টেম রয়েছে। কোথাও দিল্লি সরকার আছে, কোথাও পৌর কর্পোরেশন আছে, কোথাও পিডব্লিউডি, কোথাও এনডিএমসি, কোথাও ডিএসআইডিসি আছে। সর্বত্রই এমনভাবে এতগুলো এজেন্সি রয়েছে যে আপনার কাজ সব জট পাকিয়ে যায়। প্রথমবারের মতো এমন একটা সরকার এসেছে যারা এই জটিলতাগুলো সমাধানের জন্য কাজ করছে। আর একটা খুব বড় কাজ যা দিল্লির ইতিহাসে আগে কেউ কখনো ভাবেনি আর করার সাহসও কখনো রাখেননি, সেটা হলো লাইসেন্সিং প্রক্রিয়ার উন্নত করার জন্য আমরা পুলিশ বিভাগ থেকে লাইসেন্সিং সরিয়ে দিয়েছি এবং আজ সমস্ত স্থানীয় স্তরে কেবল একটি মাত্র এজেন্সি থাকছে যা আপনাকে লাইসেন্স দেবে। এটা দিল্লির জন্য বেশ বড় কাজ হয়েছে এবং ব্যবসায়ীরা আজ খুশি। প্রথমবার দিল্লি সরকার ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ড গঠন করেছে যেখানে তাদের ইনভলভমেন্ট থেকে তাদের সঙ্গে মিলে কাজ করা হবে। আর প্রথমবার দিল্লিতে যে ফ্যাক্টরি লাইসেন্স হয় সেটা এমসিডিও দিত, দিল্লি সরকারও দিত।
প্রথমবারের মতো এই কাজটা করা হতে চলেছে যে আপনি সেখান থেকে এমসিডি সরিয়ে দিয়ে শুধুমাত্র যদি ডিএসআইআইডিসি থাকে তাহলে দিল্লি সরকার আপনাকে সিঙ্গল উইন্ডো সিস্টেম, ইজ অফ ডুইং বিজনেস, এই সব বিষয় নিয়ে কাজ করে আমরা ব্যবসায়ীদের উৎসাহিত করছি যাতে ব্যবসায়ীরা দিল্লিতে আরো ভালো সুযোগ সুবিধা পেতে পারেন। আপনি হলেন একজন সনাতন ধর্মের রক্ষক, কিন্তু আপনার শাসনকালে গৌমাতার অবস্থা এত খারাপ কেন? দিল্লির রাস্তায় আবর্জনা খেতে কেন বাধ্য হচ্ছে গৌমাতা? গৌমাতার ওয়েলফেয়ারের জন্য আপনার কাছে কি পরিকল্পনা রয়েছে? এটা সত্যিই অত্যন্ত বেদনাদায়ক সমস্যা এবং আমাদের গোমাতাকে রাস্তায় অসহায়ভাবে ঘোরাফেরা করা বন্ধ করার জন্য যে সমস্ত কাজ করা উচিত সেটা এখনকার সরকার সম্পূর্ণভাবে দেখভাল করছে। আমি প্রথম যে পদক্ষেপ নিয়েছিলাম তা হলো দিল্লিতে সরকারি অনুদানে পরিচালিত গোশালাগুলো শুরু করা। বছরের পর বছর পূর্ববর্তী সরকার তাদের গ্র্যান্ট দেয়নি। প্রথম দিনই আমরা সমস্ত গোশালাগুলোর কোটি কোটি টাকার বকেয়া ছিল তা রিলিজ করি যাতে গোশালা সঠিকভাবে কাজ করতে পারে। প্রথম জিনিস, দিল্লিতে নতুন গোশালা তৈরির প্রয়োজন। এর জন্য যে প্রক্রিয়া প্রয়োজন আমরা সেই কাজ শুরু করেছি। তৃতীয় বিষয়, সেই সব দুগ্ধ ব্যবসায়ী যারা দুধ দোয়ার পর গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেয় যে যাও রাস্তায়, এই ধরনের সকল দুগ্ধ ব্যবসায়ীদের জন্য কেবল স্ট্রিক্টনেস প্রয়োজন নয়, কারণ স্ট্রিক্টনেস তো ওটা আড়ালাই ব্যাপার। আমি ওনাদের ডেকে কথা বলেছি, আপনাদের সমস্যাটা কি বলুন তো? আপনারা এখানে শহরের মাঝখানে থাকেন আর তারপরে আপনাদের গবাদি পশুগুলোকে রাস্তায় ছেড়ে দেন। তারা আমাকে বলেন যে বছরের পর বছর ধরে যে খাটালগুলো রয়েছে সেগুলোর কোনো সুবিধা নেই, না সেখানে কোনো বায়োগ্যাস প্ল্যান্ট আছে, না জল আছে, না ওখানে সিউয়েজ সিস্টেম বা ড্রেনেজ সিস্টেম আছে। তাহলে আমরা কি করব ম্যাডাম? আর আমি সত্যি বলছি তাদের সমস্যাগুলো জেনুইন ছিল। আজ সরকার খাটালগুলোর জন্য যা যা করা উচিত সেই সমস্ত কাজ করার জন্য সরকার এগিয়ে গেছে, যাতে শহরের মাঝখানে যে খাটালগুলো রয়েছে তাদের অন্যত্র সরিয়ে বসবাসকারী সমস্ত গরুকে সেখানে পাঠানো যায়। এটা একটা উপায়। রাস্তায় ঘোরাঘুরি করা গরুগুলোকে গোশালায় পাঠানোর কাজ, আর গোশালায় তাদের যত্ন নেওয়ার জন্য গ্রান্ট দেওয়া হচ্ছে, সেটাও দেখছি। আর তৃতীয় স্ট্রিক্টনেস হলো, যারা এই কাজটা করবে যদি আপনি গরুগুলোকে রাস্তায় ছেড়ে দেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আপনার বাড়ির প্রেমিস সিল করা হবে বা আপনার বিদ্যুৎ কেটে নেওয়া হবে। গরুকে আমরা রাস্তায় ঘোরাঘুরি করার জন্য ছাড়তে পারবো না। প্লাস্টিকের ব্যাগ খেয়ে গরুগুলোই মারা যাচ্ছে বা তারা দুর্ঘটনায় পড়ছে। কখনো কখনো গরু কখনো যানবাহনের ধাক্কায় পড়ে যাচ্ছে, কখনো কখনো কেউ গরুর ধাক্কায় পড়ে যাচ্ছেন। আমরা দিল্লিতে সব আর সহ্য করব না। সরকার এর জন্য নিরন্তর কাজ করে চলেছে। দেখুন, আমি যে সাবজেক্ট নিয়ে কথা বলি বা মানুষ যে বিষয় নিয়ে জিজ্ঞেস করুক, সেটা গরু হোক, এডুকেশন হোক বা পলিউশন হোক, আপনার জন্য অনেক কাজ ছেড়ে গেছে ওরা। আমি আপনাকে বললাম না, আমি এই জন্যই ওনাকে প্রতিদিন মনে করি। উনি যদি কাজ ফেলে যেতেন তো এত সমস্যা হতো না। উনি কাজটা জটিল করে ফেলে গেছেন। উনি এমনভাবে সব জিনিস তালগোল পাকিয়ে দিয়েছেন। এখন আপনাকে একটা ছোট কথা বলছি। দিল্লি সরকারের যারা সেলফ ডিফেন্সের লোক ছিল তাদের 500 জন প্রয়োজন ছিল। মহারাজ 25,000 অ্যাপয়েন্ট করে নিয়েছেন। 25,000 লোক সরকারে নিয়োগ করেছেন। তিনি তাদের মাঝে মধ্যে অড ইভেনের কাজ দিয়ে দিতেন, কখনো কখনো তাদের রেড লাইটে দাঁড় করিয়ে দিতেন, আলো বন্ধ রাখার কথা বলতেন। তিনি তাদের লক্ষ লক্ষ টাকা দিতেন। এই দুর্নীতিতে তিনি হাজার হাজার কোটি টাকার ব্যয় করেছিলেন। যার একমাত্র কাজ প্ল্যাকার্ড ধরা, সে প্রতিদিন 1000 টাকা পাচ্ছে। 30,000 টাকা তো ইঞ্জিনিয়াররাও নেন না, কিন্তু প্ল্যাকার্ডধারীরা নিত। আর যখন আদালত আদেশ দিল যে আপনি ভুল করেছেন, দুর্নীতি হয়েছে, সবাইকে বের করে দিল। এখন বরখাস্ত করা হয়েছে বলে 20-25 হাজার লোক প্রতিদিন ঘুরে বেড়ায়। আমাদের কি হবে? সেই বাস কন্ডাক্টররা যারা বাসে ছিলেন, আজ তো ইলেকট্রনিক বাস এসে গেছে যাতে ক্যামেরা রয়েছে, প্যানিক বাটন রয়েছে। আর তো কন্ডাক্টরের দরকার নেই। এই কন্ডাক্টররা রোজ ঘুরে বেড়ান। আমাদের কি হবে? এত বছর ধরে একজনও পার্মানেন্ট এমপ্লয়ি নিয়োগ করা হয়নি, সব কন্ট্রাক্টে চলতো। প্রথমবার এই সরকার 15-20 বছরের শাসনকালের পর পার্মানেন্ট জব ক্রিয়েট করেছে। আমরা এই 6 তারিখে
1500 নার্সকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি, এখন যখন পার্মানেন্ট নার্স এসে গেল, যারা কন্ট্রাক্টে ছিল তারা বলছে আমাদের কি হবে? তো এইরকম সব সমস্যা আমার জন্য ছেড়ে দিয়ে গেছেন। আমার জন্য এটা বড্ড বেশি মুশকিল হয়ে গেছে। আরে ভাই, কাজ করতেন বা নাই বা করতেন, অন্ততপক্ষে সিস্টেমটা এইভাবে তালগোল না পাকাতেন, দিল্লিকে ধ্বংসের দিকে নাই বা ঠেলে দিতেন। উনি সেটাই করেছেন।